বসার ঘরে চিপা চাপায় পর্দার আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে ঝুমুররা। একটার পিঠের উপর একটা পড়ে আছে, দৃষ্টি বসার ঘরে। ফারিয়া ফিসফিস করে বলল, বেটা এমন মিচকি মিচকি হাসে কেন বলতো? ঝুমুর ঠোঁট উল্টালো, মানে সে জানে না। মেহেরিমা ক্ষীণ স্বরে বলল, জীবনে প্রথম বিয়ে তো এজন্য মনে মনে লাড্ডু ফুলছে। ফারিয়া আবার বলল, শান্তা আপু কিন্তু অনেক লম্বা, তার সাথে কেমন কেমন লাগবে না? না, বোঝা যাবে না। ততক্ষণে মিম শান্তাকে নিয়ে এসেছে। শান্তার শরীরের রঙের সাথে শাড়ির রং মিলে গেছে প্রায়। ফর্সা চেহারাটা জ্যোতি কয়েক গুণ বেড়ে গেছে। ঝুমুর ফিসফিসিয়ে বলল, বুবুকে দেখলে জামাই আজকে ফিট খাবে তাই না? একদম। শান্তা শরবতের ট্রে হাতে নিয়ে বসার ঘরে ঢুকে সালাম দিল। পাত্রের মা এক গাল হেসে সালাম নিলেন, আন্তরিকতার সাথে বললেন, বসো মা। শান্তা বসলো। এখনো পাত্রের সাথে তার চোখাচোখি হয়নি, তবে বেশ বুঝতে পারছে সে একদিকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে আব্দুল খান আর লতিফ খান বসা, তাদের সাথে হেসে হেসে কথা বলছেন পাত্রের বাবা। কথা শেষ করেই তিনি হো হো করে হেসে উঠলেন। শান্তার প্রচুর অস্বস্তি হচ্ছে। আব্দুল খান কিছুটা ইতস্তত করে বললেন, আমাদের মেয়ে তো এখনো পড়াশোনা করছে। সমস্যা কি? আমাদের বাড়ি তার নিজের বাড়ির মতোই হবে। দেখুন ভাই, আমার আর ছেলে মেয়ে নেই। শান্তাকে নিজের মেয়ের মতোই রাখবো ইনশাল্লাহ। কখনো কোনো অভিযোগ পাবেন না। আর আমার ছেলে প্রচুর দায়িত্ববান, আপনি বিশ্বাস রাখতে পারেন। আর জামাই তো টিচার আছেই। কি বলেন? শায়লা বেগম এক হাত দিয়ে শান্তাকে জড়িয়ে ধরে বসে আছেন। ভদ্রমহিলা স্নেহগুলো কেমন মাম্মা। তিনি আহ্লাদি স্বরে বলল, কি হবে তো আমার মেয়ে? আমার মেয়ের আশাটা পূরণ করবে তোমা। শান্তা কি বলবে না বলবে কিছু বুঝতে পারছেন না। তার দৃষ্টি এলোমেলো, অস্বস্তিতে গাঢ় হয়ে বসে আছে। হুট চোখ জোড়া নিবদ্ধ হলো এক জোড়া শান্ত চোখের উপর। চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছে তাকে। শান্তা চট করে মাথা নুইয়ে ফেলে। এতক্ষণে সে বুঝলো আসলে তার লজ্জা লাগছে। উঠে যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলো। শায়লা বেগম মনে হয় বুঝলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি এখন যাও মা। শান্তা সাথে সাথে উঠে দাঁড়ায়, সালাম দিয়েই জায়গা ত্যাগ করে। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। আজ শুক্রবার, আর মাত্র 2 দিন বাদেই শান্তার বিয়ে। এই বাড়ির মেয়ে থেকে মেহমান হয়ে যাবে সে। এই বাড়ি, এই সংসার সবই থাকবে, কেবল সে থাকবে না। হয়তো 2-1 দিনের জন্য বেড়াতে আসবে, কিন্তু পার্মানেন্ট আর থাকা হবে না। কাছের দূরের সকল আত্মীয় স্বজনরা ইতিমধ্যে আসা শুরু করেছে। নীরবও কাল রাতে এসেছে। বাড়ির সবার জন্য ইচ্ছে মতো শপিং করেছে সে। মনের মধ্যে চাপা উত্তেজনা। শান্তার বিয়েটা মিটে গেলেই নিজের কথা তুলতে পারবে। হাসলো সে। ব্যাগের ভেতর থেকে টকটকে লাল বেনারসিটা আলমারিতে তুলে রাখলো। আচ্ছা, শাড়িটা পরলে কেমন লাগবে ঝুমুরকে? দারুণ মানাবে। আসার পর থেকে মহারানীর ছায়া পর্যন্ত দেখেনি সে। কিভাবে এত লুকিয়ে চুরিয়ে থাকে? এর মধ্যেই সাফিয়া বেগম রুমে ঢুকলেন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড অস্থির তিনি। নীরবকে রুমে পেয়েই অভিযোগ তুললেন। ব্যস্ত কণ্ঠে বললেন, কি অবস্থা দেখেছিস বাবা? এই রায়হানটাকে বাজারে পাঠিয়েছি, কিছুই ঠিক মতো আনতে পারিনি। ছোট চিংড়ি নিয়ে এসেছে। তুই বল, অতিথিদের এগুলো খাওয়ালে মান থাকবে? বাবা না ভালো, কষ্ট করে একটু বাজারে যা না। কথা শেষ করেই তিনি আবার বেরিয়ে গেলেন। নীরবকে আর কিছু বলার সুযোগ দিল না। নীরব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলো রোদ উঠে গেছে। এই রোদে বাহিরে গেলে মাথা ঘুরবে, কিন্তু যেতে তো হবেই। ওয়ালেট নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। ডাইনিং টেবিলে নাস্তা করছিল সবাই। নীরবকে দেখেই আব্দুল খান বললেন, নীরব, কোথাও যাচ্ছ নাকি? বাজারে। নাস্তা করে যা। হুম, দেরি হলে ভালো মাছ পাওয়া যাবে না। তোমরা করে নাও, আমি এসে করব।
নীরব চলে যায়। সকলে আবার আগের মতো খাওয়ায় মনোযোগ দেয়। বাড়ির মেয়েরা বাদে সকলে উপস্থিত সেখানে। আবিদা খান রুটি ছিঁড়তে ছিঁড়তে বললেন, ভাইজান, যে কথা বলবো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বল। আবিদা সময় নেয়, হালকা হেসে বললেন, ঝুমুরের বিয়ে যখন ঠিক করেছিলেন তখন আমি রাগারাগি করেছিলাম। আমি জানি আমি ভুল করিনি, কারণ ওই বয়সী একটা মেয়ের সংসারে কতটুকুই বা বুঝে। আর সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় গেলে কিভাবে মানিয়ে নিতে হবে তাও তো জানতে হয়। কিন্তু ঝুমুর সে হিসেবে নিতান্তই ছোট। তার উপরে বছরের মাত্র কয়েকটা দিন আপনাদের সাথে থাকতো, বাকি সময়টা তো মাদ্রাসাতেই ছিল। কয়টা পরিবার আছে এসব বুঝবে। আবিদা খান থামলেন। আব্দুল খান মাথা ঝাঁকায় দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমারই ভুল হয়েছে। তখন শুধু মনে হয়েছে কিভাবে মেয়েকে বাঁচানো যায়, কারণ গন্ডারের নজর পড়েছে তার উপর। অথচ তখন কোনো ব্যবস্থা নিলে মেয়েটা আমার এত বড় বিপদে পড়তো না। আব্দুল খানের কণ্ঠ ভিজে উঠল। স্পষ্ট অপরাধ বোধে মাথা নুয়ে ফেললেন। মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটাই তো অনেক বড় পাওয়া। আবিদা খান ফের গলা ছেড়ে বলতে লাগলেন, আমি যদি আজ আপনার কাছে কিছু চাই, দিবেন ভাই? আব্দুল খান সহ প্রত্যেককে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি চাইতে পারে সেটা কারোর বোধগম্য হলো না। লতিফ খান বললেন, কি হয়েছে আদিবা? আজ কথার সুর অন্যরকম মনে হচ্ছে। কি বলবি একটু খোলাসা করে বল। আবিদা খান ফিসেল হাসল, কণ্ঠ খাদে নামিয়ে বললেন, ভাইজার ঝুমুরকে পছন্দ করে, আর আমারও তাকে খুব পছন্দ। বিয়ে আজ হোক কাল হোক দিতেই হবে। ঝুমুর তো এমনিতেই আমার অতি আদরের। যদি মেয়ে হিসেবে ঝুমুরকে চাই, তাহলে নিশ্চয়ই বোনকে খালি হাতে ফেরাবেন না। মুহূর্তেই সকলের মুখে অন্ধকার নেমে আসে। চুপ করে একে অপরের মুখ চাওয়াচাই করলো। কিছুটা ভাবাচাকাও খেয়ে গেল। এরকম একটা কথার জন্য কেউ প্রস্তুত ছিল না। আব্দুল খান নড়ে চড়ে বসলেন। চোখে মুখে বিরক্তির ছাপ না কি তা বোঝা গেল না। দম ছাড়লেন তিনি। কথাগুলো হজম করতে বিলম্ব হলো। ফের তাকালো আবিদা খানের পানে। উত্তর দিতে পারলেন না তিনি। আবিদা খান কিয়ৎক্ষণ চুপ থেকে আবার বললেন, ঝুমুরকে এভাবে বাড়িতে বসিয়ে রাখলে তার পড়াশোনা কিছু হবে না। তাকে মাদ্রাজ যেতে হবে, পড়ালেখা শেষ করতে হবে। আর আমি এখনই তাকে নিয়ে যাব না। বিয়ের আকদ করে রাখতে চাইছি ভাইজান। সে আপনাদের কাছেই থাকবে। বয়স 18 হলে আমরা ধুমধাম অনুষ্ঠান করে তুলে নিয়ে যাব ইনশাল্লাহ। লতিফ খান বললেন, কিন্তু এভাবে কি করে সম্ভব? বাড়িতে একটা বিয়ে চলছে, শান্তকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে কিভাবে কি? আবিদা খান চটজলদি উত্তর দিলেন, তা তো আরও ভালো ভাইজান। মেহমানদের সামনেই যদি ভাইজার ঝুমুরের বিয়ের কাজটা সেরে ফেলি, তাহলে সবাইকে আবার দাওয়াত দিতে হলো না। আর সবাইও জানলো যে বিয়েটা হয়ে গেছে। আব্দুল খান আর লতিফ খান একসাথে তাকালেন কুদ্দুস আহমেদের দিকে। তাদের বোনটা এক কিপটার সাথে থেকে থেকে কিপটা হয়ে গেছে। কুদ্দুস আহমেদ তাদের দৃষ্টিকে পাত্তাই দিল না। মনোযোগ দিয়ে সবজি দিয়ে রুটি খাচ্ছেন। কেউ মনে মনে কিছু বললে তাকে পাত্তা দিয়ে লাভ নেই। তাদেরকে চুপ থাকতে দেখে আবিদা খান মনে মনে দমে গেলেন। তারা কি রাজি হবে না? তিনি শেষাত্মক গলায় বললেন, ঝুমুরের ওই দিনের আচরণের ভাইজার কষ্ট পেয়েছে অনেক। টানা 4-5 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে ছেলেটা। 4 দিন বিছানা ছেড়েও উঠতে পারেনি। শান্তার বিয়ের এত বড় অনুষ্ঠান, কিন্তু সে আসবে না। ছেলে আমার কাছে কিছু চেয়েছে, কিন্তু মা হয়ে আমি তা দিতে ব্যর্থ। ক্ষমা করবেন ভাইজান, আমি বুঝতে পারিনি আমার ছেলে এতটা অযোগ্য। ঝুমুরকে বিয়ে করার মতো সুপুরুষ হয়তো সে নয়। মাফ করবেন আমাকে। খাবার টেবিলে এমন একটা কথা তুলেছি।
রুদ্ধশ্বাস ফেলে চেয়ার থেকে উঠতে নেয় আবিদা খান। এর আগেই আব্দুল খানের সাবধান বাণী পায়। খবরদার উঠবি না। ফাজিলটা কোথায় গেল? ফোন দে, বলবি আসার সময় যেন কাজে নিয়ে আসে। মুহূর্তেই যেন ড্রয়িং রুমে বাজ পড়ল। সাফিয়া বেগমের কণ্ঠরোধ হয়। আবারও তার মেয়েটাকে এরা বিয়ের বাজারে তুলবে, আবারও আঘাত করবে। কিন্তু আবিদা খানের অন্তর প্রশান্ত হয়। এত তাড়াতাড়ি যে রাজি হয়ে যাবে তিনি কল্পনাও করতে পারেননি। ভেবেছেন কত কাঠখড় পোড়াতে হবে। তিনি উল্লাসিত কণ্ঠে বললেন, সাফিয়া বেগম এখনো ঘোরের মধ্যে আছেন। মেয়ের বিয়ে, তাও এভাবে? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। তিনি আশ্চর্য হয়ে চেয়ে আছেন সকলের দিকে। এর মধ্যেই আবিদা খান এসে সাফিয়া বেগমকে জড়িয়ে ধরে আহ্লাদী কণ্ঠে বললেন, আমরা বেআইন হচ্ছি বুঝলি। সাফিয়া বেগমের ঘোর ভাঙে। তিনি মৃদু হেসে সায় দেয়। পাশ থেকে আফিয়া বললেন, আমাকে বাদ দিয়ে দিলে না পা। আবিদা হো হো করে হাসলেন। ফের এক হাত দিয়ে আফিয়া বেগমকেও জড়িয়ে ধরলেন। তার খুশি যেন ধরছে না। রাহান এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলল। আস্তে করে বলল, আমরা আমাদের মতামত ঝুমুর উপর চাপিয়ে দিতে পারি না। জীবনটা তার। ফাইজার ভাইকে বিয়ে করতে তার কোনো আপত্তি আছে কি না এই ব্যাপারে নিশ্চিত হতে হবে। আগেরবারও বাবার নিজস্ব মতামত ঝুমুর উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এতক্ষণের হাসি খুশি মুখগুলো মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কারো মাথায় একবারও আসেনি ঝুমুর কী চায়। অসহায় দুঃখ ভরাক্রান্ত চেহারা নিয়ে আবিদা খান বললেন, আমি রাজি করাবো আমার ভাতিজিকে ইনশাল্লাহ। রায়হান মাথা ঝাঁকিয়ে হালকা হাসে, বলল, সে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই ফুফি। কিন্তু এবার আর তার মতের বিরুদ্ধে কিছুই হবে না। সব কিছু আগে আমার বোনের ভালো থাকা। কথা শেষ করে রায়হান উঠে বেসিনের কাছে চলে যায়। রেখে যায় পাহাড় সমান চিন্তা। লতিফ খান বললেন, এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। হয়তো ঝুমুরের জোর ফাইজের সাথেই আছে, নইলে তো সেই দিনই বিয়েটা হয়ে যেত। লতিফ খানের কথায় আবিদা খান কিছুটা শান্ত হলেন। বুকের ভেতরের ভারী বোঝা কিছুটা হালকা হলো। তিনি বিনয়ী হয়ে বললেন, ভাইজান আপনারাও আসুন আমার সাথে। আমি একা ঝুমুরকে কি বলবো বুঝতে পারছি না। তার কণ্ঠে স্পষ্ট ব্যাকুলতা। লতিফ খান বলল, আব্দুরও যাবে, চল। তিন ভাই বোন চলে গেল। সাফিয়া বেগম ধপ করে চেয়ারে বসে পড়ে। আফিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, এটা কেমন বিয়ে আপা? প্রস্তাব দিল আর ওনারা দুই ভাই ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেল। মেয়েটাকে 2 দিন শান্তিতে থাকতে দিল না। ফায়াজ তো ঝুমুরের চেয়ে অনেক বড়। চিন্তায় সাফিয়া বেগমের মাথা ধপধপ করছে। আফিয়া বেগম চাপা হাসলেন, বললেন, ফায়াজের মতো লক্ষ্মী ছেলে আছে নাকি বোকা? আর 26-27 বছর তোর কাছে বড় মনে হয়? একটা ছেলে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতেই তো আরও বেশি সময় লেগে যায়। ফায়াজকে আমার অপছন্দ না, কিন্তু এত তাড়াহুড়া কি ঠিক হচ্ছে? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপাও যথেষ্ট ভালো মানুষ, দেখবি ঝুমুর সুখী হবে ইনশাআল্লাহ। সাফিয়া কিছু বলতে যাবেন তার আগেই মিম এসে হাজির। হালকা পাতলা সাজ, লং ফুল হাতার কামিজ গায়ে, চুলগুলো উপরে তুলে ঝুঁটি করা। এক হাতে ভ্যানিটি ব্যাগ ধরে আফিয়া বেগমের সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের চলাফেরা কোনো কালেই পছন্দ নয় তার। ভ্রুতে বিরক্তিকর ভাঁজ ফেলে তাকিয়ে আছেন তিনি। ভেজালো ভারী গলায় বললেন, সংসেজে কোথায় যাওয়া হচ্ছে আপনার? পার্লারে যাব, শান্তার বিয়ে। আর আমাকে যদি সবার চেয়ে বেস্ট না লাগে, ব্যাপারটা কেমন না? তাই বলে আজ যাবি? আজ ঝুমুরের পাশে একটু থাকবি তা না করে তুই পার্লারে যাচ্ছিস? ভালো, খুব ভালো। তোর মতো মেয়ে পেটে ধরে আমার জীবন সার্থক। মিম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। তিক্ত কণ্ঠে বলল, কেন আজ কি তোমাদের ঝুমুরের বিয়ে নাকি যে তার সাথে থাকতে হবে? এত ন্যাকামি না করলেও পারো। জানিয়েছি ব্যাস। আমার ফিরতে ফিরতে দুপুরের পর হবে।
আফিয়া বেগমকে কিছু না বলার সুযোগ দিয়ে মিম হন হন করে চলে যায়। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন আফিয়া। ঝুমুর নিজের রুমে বসে সূরা কাহফ তিলাওয়াত করছেন। জুম্মার দিন এই সূরা তিলাওয়াতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে, এবং যে সে 10 আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। সুনানে নাসাই হাদিস নং 10,722। আবিদা খানের চক্ষু শীতল হয়ে আসে। এমন মেয়েকে মাথায় তুলে রাখা যায়, হৃদয়ে বয়ে যায় সুশীতল বাতাস, ঠোঁটে লেগে আছে চমৎকার হাসি। ঝুমুর তাদের আগমন টের পায়, কুরআন বন্ধ করে পাশে রেখে দেয়, মৃদুস্বরে সালাম দেয়। লতিফ খানরা সালাম নিয়ে ঝুমুরের বিছানায় গিয়ে পা টান টান করে বসে। ঝুমুর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। হঠাৎ ফুপিসহ বাবা আর বড় আব্বুর আগমন তাকে চিন্তায় ফেলে দেয়। কোরআন শরীফ টেবিলের উপর রেখে তাদের সামনে এসে দাঁড়ায়। ভ্রু খানিকটা কুঁচকে বলল, কিছু বলবে বাবা? আব্দুল খানের চিন্তা হচ্ছে মেয়ে কিভাবে নিবে কথাটা। হাত পা কাঁপছে তার। আব্দুল খানের নিশ্চুপতায় বিরক্ত হয় লতিফ খান, ঠোঁট মেলে হাসে। তিনিই কথা বাড়ালেন, তোর শান্তাবুবুর যে বিয়ে কেমন লাগছে তোর মা? প্রশ্ন শুনে ঝুমুর অবাক হয়, হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকে। তার কপালের ভাঁজ মিলিয়ে গেছে। মাথা নেড়ে বলল, অনেক ভালো লাগছে বড় আব্বু। আচ্ছা, বাবার কি এখনো ছেলেমেয়ের খারাপ চায়? ঝুমুর ঠোঁট কামড়ে ধরে প্রশ্নের আগামাথা সে খুঁজে পাচ্ছে না, তবুও বলল, না, যার জন্মের পর থেকে এত কষ্ট করে মানুষ করেছে তারা কি খারাপ চাইবে? তোর শান্তাবাবুর জন্য যদি পলাশ খারাপ হতো তাহলে আমরা কোনোদিনও বিয়ের দিকে এগাতাম না। আর দেখলি তো আমার পছন্দকেই সে মেনে নিয়েছিল। ঝুমুর মাথা নাড়ায়। সে দেখেছে। আদিব খান উৎসুক হয়ে তাকিয়ে আছে ঝুমুরের পানে, গলা শুকিয়ে কাটকাট। যদি ঝুমুর নাকচ করে দেয় তখন? লতিফ খান সংকুচিত হয়ে প্রশ্ন করে, আর যদি আমি আর তোর বাবা মিলে কোনো ছেলেকে তোর জন্য পছন্দ করি এবং তাকে বিয়ে করতে বলি, তাহলে কি তুই আমাদের ফিরিয়ে দিবি? বুকের ভেতরটাই হুট করেই খালি হয়ে যায় ঝুমুরের। পুরো শরীর হিম হয়ে গেছে। মেঝেতে রাখা পা দুটো অসর হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকে সামনের মানুষগুলোর দিকে। আব্দুল খান মুখ তুলে মেয়েকে দেখলেন। আগের বারও মেয়ের এই ধারালো দৃষ্টির শিকার হয়েছেন তিনি। ঠোঁট নেড়ে কিছু বলতে চেয়েও পারলেন না। লতিফ খান ফের আবার বললেন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি জিনিস কেবলমাত্র আল্লাহর হাতে। আমরা কেউ তা খণ্ডাতে পারবো না, বা চাইলেও পরিবর্তন করতে পারবো না। তুই তো জানিস মা, তিনটি কাজে দেরি করতে নেই। আর তার মধ্যে একটি হলো যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এবং কুফু বা সমসমানে পাত্রপাত্রী পাওয়া যায়, অভিভাবকের দায়িত্ব তাদের বিবাহের ব্যবস্থা করা। ছেলে মেয়েদের যত দ্রুত বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা অভিচার থেকে বাঁচতে পারবে। তিরমিজি আশমিকাত হাসি দিয়ে ঝুমুর অবাক চোখে চেয়ে রয়। মুখ ফুটে একটা শব্দ বের হয় না তার। মাথা ভন ভন করে ঘুরছে। বুকের ভেতরে চলছে মৃদু তোলপাড়। আবারও ঠিক আগের মতোই তারা নিজের সিদ্ধান্ত জানাতে এসেছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। চোখের কোল ঘেঁষে টপ টপ অশ্রু ঝরে। লতিফ খান হালকা কেশে গলা পরিষ্কার করে নেন। ভারী গলায় বললেন, শান্তা আর মিমের বয়স বাড়লেও তারা তোমার আর মেহেরিমার থেকেই আমরা অন্যরকম ভাবে বড় করেছি। মাদ্রাসায় রেখে লেখাপড়া করিয়েছি যেন তোমরা খারাপ সঙ্গে না মিশতে পারে।
ঝুমুরের শরীর হিমশীতল হয়ে আসছে। অজানা আশঙ্কায় বুক ধড়ফড় করছে। চোখের পানিতে সারা মুখ চ্যাটচেটে হয়ে আছে। তিরতির করে কাঁপছে অধর। ভাঙা অস্পষ্ট স্বরে বলল, কার সাথে বিয়ে আমার? কথাটা বলতে গিয়ে ঝুমুরের বুক ভার হয়ে আসে। কাতর দৃষ্টিতে চেয়ে আছে সামনের মানুষগুলোর দিকে। লতিফ খান এবার নিখাত ভারী কণ্ঠে আওড়ালো, ফাইজার সাথে। ঝুমুর স্তব্ধ হয়ে যায়। সারা শরীর ঝিমঝিম করে ওঠে। এত দ্রুত এই বিষয়ে কথা উঠবে সে ভাবেনি। অবিশ্বাস তার চোখে মুখে। কথাটা হজম করতে পারছে না সে। ফ্যাল করে তাকিয়ে আছে শুধু, যেন নিজেকে ধাতস্থ করছে। আব্দুল খানের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, তোমরা কি চাও বাবা? আব্দুল খান মাথা তোলে। অসহায় তার দৃষ্টি। মেয়ের হাত ধরে টেনে এনে তার আর আবিদা খানের মাঝখানে বসায়। কিছু বলতে যাবেন সেই মুহূর্তে আবিদা খান ঝুমুরকে আলতো হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলে, তুই বুদ্ধিমতী মেয়ে মা। মেয়ে হয়ে জন্মালে পরে ঘরে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। দেখ, আমি বাবার বাড়ি ছেড়ে এখন পাশের বাড়ির আপন করে নিয়েছি। তোর মা চাচিরা এভাবে এসেছে। আমরা সবসময় ছেলে মেয়ের ভালো চাই। সামান্য একটা ইস্যু নিয়ে তোর আর মেহরিমার পড়াশোনা প্রায় বন্ধের পথে। কিন্তু আমি চাই তুই লেখাপড়া করে বড় হ, অনেক বড় হ। নিজেকে নিজে চিনতে শিখ, বুঝতে শিখ। জীবনে নিজের মতো একজন মানুষ প্রয়োজন। তোকে বুঝবে জানবে। তুই হয়তো জানিস না, ফাইজার থেকে তোকে পছন্দ করে। আমিও চাই তোর মতো লক্ষ্মী একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসুক। সেটা না হয় তুই হলি, কিরে হবি না আমার ফাইজার? ঝুমুর থরথর করে কাঁপছে। টলমল করছে শরীর। নার্ভাসনেসে ভেতরটা ঢিপ ঢিপ করছে। কেমন জানি ভোঁতা অনুভূতি হচ্ছে। আর মনেই ঠোঁট নেড়ে বলে দেয়, তোমরা যা চাইবে তাই হবে, আমিও রাজি। চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায় সকলের। আবিদা খানের হাতের বেষ্টনী শক্ত হলে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে ঝুমুরকে, যেন চাইছে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে। ঝুমুর তার বাবার মুখের দিকে তাকাতেই দেখতে পেল স্বচ্ছ হাসি। তাচ্ছিল্যের সাথে হাসে সে। তাকে এমন একটা অবস্থানে ফেলেছে যে না করার উপায় ছিল না। যাও বাবা মা, তোমাদের বোঝা হালকা করলাম। ঘরমার্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকলো নীরব। সকালে নাস্তা না করার দরুন শরীরে বিন্দুমাত্র শক্তি যেন নেই। ফ্যান ফুল স্পিডে দিয়ে বসার ঘরের সোফায় পা মেলে বসলো সে। ঘামে শার্ট চুপচুপে হয়ে শরীরের সাথে লেপ্টে আসে। শার্টের কলার হালকা উছিয়ে মা বলে জোরে ডেকে ওঠে। পরপর সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল সে। মিনিট দুয়েক বাদে আফিয়া বেগম হন্তদন্ত পায়ে আসে। নীরব চোখ খুলে হালকা হাসে, বলল, তাই বাবা, আল্লাহ আমার ছেলেটার নেক হায়াত দান করুক, সারা জীবন সুখে শান্তিতে থাকুক। নীরবের সামনে থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছিলেন তিনি। নীরব বাঁ হাতের আঙ্গুল দিয়ে ঘাড় চুলকালো। শান্ত গলায় প্রশ্ন করল, ঝুমুররা কোথায় মা? আসার পর থেকে কাউকে দেখলাম না। আফিয়া বেগম থমকে দাঁড়ায়, হাঁটা বন্ধ করে পিছু ফেরে। নীরব অপ্রস্তুত হয়ে পড়ে। হালকা কেশে বলল, এভাবে দেখছো কেন? পরপর আবার বলল, ঝুমুরকে বলবে একটু লেবুর শরবত বানিয়ে দিতে। নীরব সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। আফিয়া বেগমের সামনে দিয়ে হনহন করে চলে যায়। আফিয়া বেগমের ভ্রু গুটিয়ে আসে। মনে চলে নানান প্রশ্ন। তবুও হাতের ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ান তিনি। আপনার নাম?